বর্তমান সরকার যেটা বলে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন জায়গায় দলীয়করণ করেছে, এবং সর্বশেষ আমি মনে করি যে সবচেয়ে চরম পেরেক যেটা মেরেছে এবং জাতির সর্বনাশটা করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দলীয়করণ করে অযোগ্য ব্যক্তিদেরকে উপযুক্ত পদে পদায়ন করে। আজকে আপনি যদি দেখেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতো আপনার মুজফফর আহমেদ চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, কিংবা আপনার বিচারপতি আবু সাইদ চৌধুরী, কিংবা আপনার ইমাজউদ্দিন আহমেদের মতো পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি। আজকে আমি কাউকে স্পেসিফিক ভাবে বলছি না, আজকে কারা বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি হচ্ছে দেখেন, 16 জন ভিসির বিরুদ্ধে আপনার দুর্নীতির তদন্ত করছে দুদক। আবারও আপনাকে ধন্যবাদ যে আসলে আপনি বলছেন আমি ভিপি হিসেবে কিভাবে নিজেকে মূল্যায়ন করব। নিজেকে তো নিজে মূল্যায়ন করা যায় না, নিজেকে আমাকে আপনি সাংবাদিক হিসেবে আপনি মূল্যায়ন করতে পারেন। এখানে ছাত্র দলের ধরেন নেতা বা কর্মী কানেতা, সে তার জায়গা থেকে একটা মূল্যায়ন করতে পারে, মাঝারুল কবির স্বয়ং আমাকে মূল্যায়ন করতে পারে, আমি তাদেরকে মূল্যায়ন করতে পারি। সুতরাং সেই জায়গা থেকে আমি মনে করি যে ভিপি হিসেবে আমি কি কাজ করতে পেরেছি কিংবা কতটুকু আমার সুযোগ ছিল আর আমি কি করেছি সেটি শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মূল্যায়ন ভালো করতে পারবে। পাশাপাশি হচ্ছে যারা আশপাশে, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের বা একাডেমিক মূল্যায়নের পাশাপাশি জাতীয় রাজনীতি তথা এদেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আর বিশেষ করে যখন ডাকসু ছিল তখন ডাকসু নেতৃবৃন্দের একটা ভূমিকা ছিল। সেই জায়গা থেকে যারা এই রাজনীতির জিনিসগুলো কাছ থেকে দেখেন তারাও একটা মূল্যায়ন করতে পারবে। কিন্তু আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় যে আমি হয়তো যে কাজগুলো করতে চেয়েছি আসলে তার অধিকাংশ কাজই আমি করতে সক্ষম হইনি। কারণ হচ্ছে ডাকসু, ঢাকা বিশ্ববিদ্যালয় তো ছাত্রদের একটা প্ল্যাটফর্ম। আর এই নির্বাচনে যেহেতু ছাত্রলীগেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল, শুধুমাত্র ছাত্রলীগের বাইরে আমি আমার প্যানেল থেকে আমি ভিপি এবং আমার আরেকজন সহযোদ্ধা আক্তার হোসেন সমাজসেবা সম্পাদক 2টি পদে নির্বাচিত হয়েছে। সেই দিক থেকে ধরেন গণতান্ত্রিক চর্চার কথা যদি বলেন তাহলে কিন্তু মেজরিটির মানে হচ্ছে বলে ছাত্রলীগের নেতাকর্মীরাই সকল সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারাই মানে নিতে পারে তাদের মতো করে। যদিও গঠনতন্ত্রের আবার এটা বলা আছে যে ভিপি উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ স্টুডেন্ট ইউনিয়ন, ভিপিকে আবার বেশ কিছু ক্ষেত্রে অ্যাক্সেস দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ তারা, সুতরাং তাদের মধ্যে থেকে তাদের সিদ্ধান্তের বাইরে গিয়ে আসলে আমি কতটুকু কাজ করতে পারবো সেটাও আপনাদের বিবেচনা করতে হবে। আর বর্তমানে দেশের যে রাজনৈতিক কালচার চলছে, রাজনৈতিক যে বৈশিষ্ট্য চলছে, ভিন্ন মতের উপরে দমন পীড়ন, ভিন্ন মতে স্পেসকে সংকুচিত করে দেওয়া, সেই জায়গা থেকে আমার জন্য কাজ করা অনেক ডিফিকাল্ট ছিল। তারপরেও চেষ্টা করেছি। এখানে ধরেন মাজারুল কবির স্বয়ং আছে, তিনি ছাত্রলীগ প্যানেল থেকে নির্বাচন করেছেন, তিনিও কাজ করেছেন তার জায়গা থেকে। তিনিও নিশ্চয়ই জানেন যে আসলে প্রথমত ভিপি কাজের ক্ষেত্রে কোনো স্পেসিফিক আপনার দায়িত্ব দেয়া ছিল না যে এই কাজ ভিপি করবে। সাহিত্য সম্পাদক হিসেবে তার কিছু কিছু কাজের ক্ষেত্রে তাকে ক্ষেত্র নির্ধারণ করে দেওয়া হয়েছে যে এই ক্ষেত্রে কাজগুলো সাহিত্য সম্পাদক করবে। সমাজসেবা সম্পাদকেরও এরকম, যেমন ট্যুর আয়োজন করা, শিক্ষার্থীদের জন্য বিভিন্ন মোটিভেশনমূলক সেমিনার আয়োজন করা, লেকচার আয়োজন করা, এগুলো সমাজসেবা সম্পাদক করতে পারবে। কিংবা ক্রীড়া সম্পাদক স্পোর্টস এর ইভেন্ট আয়োজন করবে, কালচারাল সেক্রেটারি কালচারাল বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করবে। সেই জায়গা থেকে ভিপির ওইভাবে স্পেসিফিক কাজের সুযোগ ছিল না। আমার কাজ ছিল যে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সকলের কাজের সমন্বয় করা। সেই জায়গা থেকে কখনো আমি পেরেছি, কখনো পারিনি। তবে আমার একটা আক্ষেপের বড় জায়গা হচ্ছে, আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল যে ডাকসুর ভিপি হওয়ার পরে অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই যে গণরুম গেস্ট রুম নিয়ে দীর্ঘদিন ধরে যে শিক্ষার্থীদের ক্ষোভ এবং বিভিন্ন মহলের আলোচনা, লেখালেখি, টক শো, সেটার একটা পরিবর্তন ঘটানো। কিন্তু এখানে আসলে আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এবং এখানে 3 জন ছাত্র নেতা আছে, তারা 3 জনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের। সুতরাং তা আমার সাথে দ্বিমত হবে না যে যখন যেই দল ক্ষমতায় ছিল সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে মানে হচ্ছে তাদের কি বলে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চেয়েছে। অর্থাৎ ওই যারা ক্ষমতায় থাকে যেই দল, তাদের ছাত্র সংগঠনের মিছিল মিটিং করলে হলে থাকা যাবে, অন্যথায় থাকা যাবে না। যেহেতু আমাদের 90-এর পরে আর কোনো ডাকসু নির্বাচন হয়নি, কাজে ছাত্রদের কথা বলার কোনো ফর্মাল প্ল্যাটফর্ম ছিল না। সেক্ষেত্রে যখন বিএনপি ক্ষমতায় ছিল, ছাত্রদল তাদের আধিপত্য বিস্তার করে এই হলে শিক্ষার্থীদের কে মানে হচ্ছে ডোমিনেট করে মিছিল মিটিং করিয়েছে। এখন এই 12 বছর ধরে ছাত্র আওয়ামী লীগ ক্ষমতায়, ছাত্রলীগ করছে। সেই জায়গা থেকে আমি কিছুটা উত্তরণের চেষ্টা করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এস এম হলে একবার গিয়ে। সেটা আমি নিজে লাঞ্ছিত হয়েছি। হলের প্রবোস্ট সহ যে আপনার পেপার পত্রিকায় এসেছে, তাদের উপরে জুতা নিক্ষেপ করা হয়েছে, ডিম মারা হয়েছে, নানাভাবে লাঞ্ছিত করা হয়েছে। তারপরে বিজয় একাত্তর হলে আমি অবরুদ্ধ ছিলাম। তো এই ধরনের একটা মানে অপ্রীতিকর অবস্থার আমি সম্মুখীন হয়েছিলাম। কিন্তু অত্যন্ত মানে আমার দুঃখের একটা এবং
সব উদ্বেগের জায়গা যে আমি ভিপি নির্বাচিত হয়েছে 28 বছর পরে। আমি প্রত্যেকটা ঘটনার অভিযোগ লিখিতভাবে ঘটনাগুলো জানিয়েছি। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, এই দলকানা প্রশাসন একটা ঘটনাও তদন্ত করে একটা রিপোর্ট পর্যন্ত দিতে পারে নাই, একটা ঘটনায় ব্যবস্থা নিতে পারে। আমি বলছি যে ধরেন আমি অভিযোগ দিয়েছি ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমার কথা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা যদি দায়ী না থাকে, তাদের কোনো দোষ না থাকে, তাহলে আমি ভিপি হিসেবে আমি ভুল অভিযোগ দিয়েছি, আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো। আর যদি ছাত্রলীগের নেতাকর্মীরা গিলটি হয়ে থাকতো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতো। কিন্তু বর্তমানে এইটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য যে আসলে এই বর্তমান সরকার যেটা বলে যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে বিভিন্ন জায়গায় দলীয়করণ করেছে, এবং সর্বশেষ আমি মনে করি যে সবচেয়ে চরম পেরেক যেটা মেরেছে এবং জাতির সর্বনাশটা করেছে, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও দলীয়করণ করে অযোগ্য ব্যক্তিদেরকে উপযুক্ত পদে পদায়ন করে। আজকে আপনি যদি দেখেন, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হতো আপনার মুজফফর আহমেদ চৌধুরী, আব্দুল মতিন চৌধুরী, কিংবা আপনার বিচারপতি আবু সাইদ চৌধুরী, কিংবা আপনার ইমাজউদ্দিন আহমেদের মতো পার্সোনালিটি সম্পন্ন ব্যক্তি। আজকে আমি কাউকে স্পেসিফিক ভাবে বলছি না, আজকে কারা বিশ্ববিদ্যালয়গুলোর ভিসি হচ্ছে দেখেন। 16 জন ভিসির বিরুদ্ধে আপনার দুর্নীতির তদন্ত করছে দুদক। তাদের অভিযোগ যে তারা নিয়োগে স্বজনপ্রীতি করেছে এবং আপনার টিচারদের পদায়নের ক্ষেত্রে অনিয়ম করেছে এবং আর্থিক লেনদেনের মাধ্যমে শিক্ষক নিয়োগ দিয়েছে নানাভাবে। কাজে এই ধরনের শিক্ষক বা যারা বিশ্ববিদ্যালয়গুলোতে দায়িত্ব পালন করছে, তাদের কাছ থেকে আসলে কতটুকু ইতিবাচক কিছু আশা করা যায়, সেই জায়গা থেকে আমি কখনোই লাঞ্ছিত হয়েছি, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, একটা ঘটনার বিচার পাইনি। তারপরে আমার সামর্থ্যের মধ্যে আমি চেষ্টা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যেহেতু বিরোধী দল বা ভিন্ন মতের শিক্ষার্থীদের স্পেসকে সংকুচিত করে দেওয়ার জন্য নানা ধরনের অপপ্রয়াস বা নানা ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই জায়গা থেকে আমি সবসময় সোচ্চার চেয়েছি। আমি চেষ্টা করেছি যাদের নিয়ে কাজ করবে, এখানে গোলাম মোস্তফা আছে, ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনেক রায় ছিল, তাদের মতো ছাত্র সংগঠনগুলো যারা ক্যাম্পাসে অ্যাক্টিভ আছে, তাদের নিয়ে চেষ্টা করেছি কিছু কিছু কাজ ঐক্যবদ্ধ ভাবে করার। কাজ বলতে বিশেষ করে যে এই ছাত্রদের জনপ্রিয় দাবির পক্ষে হলের দখলদারিত্ব দূর করার জন্য, ক্যাম্পাসকে সন্ত্রাস মুক্ত করার জন্য একটা ঐক্যবদ্ধ আন্দোলন করার, বা কিংবা আমাদের প্রতিবাদ করার। যেহেতু সময়টা খুব সংক্ষিপ্ত ছিল, যেমন মাজারুল কবির সোহান বলেছে যে আসলে আমাদের লিগ্যাল ম্যাচ ছিল 23 মার্চ পর্যন্ত, তারপর 3 মাস এক্সটেনশনের কথা বলা হয়েছে, অথচ এই কোভিড এর কারণে তো আমরা 17 মার্চই ক্যাম্পাস বন্ধ হয়ে গেল, তারপর তার কাজ করার সুযোগ পেলাম না। এবং দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা 28 বছর পরে, আপনি যেটা অনেকে বলেছেন ডাকসু নির্বাচনের আয়োজন করেছে, কানেতাও বলেছে যে ডাকসু নির্বাচনটি জাতীয় নির্বাচনের একটা ছায়া পড়েছে। কথাগুলো আমার জন্য একটু অসম্মানজনক যে আমি এই ডাকসুর ভিপি ছিলাম, এখন দায়িত্ব পালনও করেছি, কিন্তু এটা অস্বীকার করা হয় নাই যে ডাকসু নির্বাচনে নানা ধরনের অনিয়ম হয়েছে, ত্রুটি হয়েছে। এখন দেখেন ডাকসু নির্বাচনের মতো একটি নির্বাচনে, ছাত্র সংসদ নির্বাচনে কেন এরকম হলো? বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন এই ধরনের ঘৃণ্য কাজের সাথে জড়িত থাকলে? একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে অ্যাসোসিয়েট প্রফেসর থেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে পদোন্নতি করা হয়েছে, যে তার অভিযোগ ছিল তিনি ব্যালট বাক্সে সিল মেরে এই যে জাতীয় নির্বাচনের মতো আগেই ব্যালট বাক্স ভর্তি করে রেখেছে। তো এইটা যখন একটা বিশ্ববিদ্যালয়ে হয়, তাহলে সেখানে আসলে চিন্তা করেন যে সেই প্রশাসন কিভাবে সমস্ত শিক্ষার্থীদের উপরে তার অভিভাবকত্ব পরিচয় দেবে বা অভিভাবক সুলভ আচরণ করবে, সেই জায়গা থেকে প্রতিবন্ধকতা ছিল। তারপরে আমি মনে করি যে ডাকসু নির্বাচনের ফলেই ছাত্র রাজনীতিতে কিছুটা হলেও পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল। যেমন আজকে এখানে মাজারুল কবির সোহান আছে, তিনি ডাকসু তো ছাত্রদের কাছে একটা প্রেস্টিজিয়াস প্ল্যাটফর্ম, ডাকসুর সাহিত্য সম্পাদক ছিলেন, অথচ ছাত্রলীগে তিনি একজন উপসম্পাদক। ডাকসুতে তার মূল্যায়ন ছিল কারণ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে একটা পরিচিত মুখ ছিলেন, বিতার্কিক ছিলেন, একজন ভালো, এবং সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রেসিডেন্ট না যেন সেক্রেটারি ছিলেন। অথচ ছাত্রলীগে তার মূল্যায়নটা ওইভাবে হয়নি। ঠিক ডাকসু যদি থাকতো, তাহলে তাদের মতো নেতাদের শুধু ছাত্রলীগ না, আমি বলবো ছাত্র দলেও মূল্যায়ন হতো। প্রত্যেকটা সংগঠনে তখন খুঁজতো যে ক্রীড়া সম্পাদক পদে কাকে দেবে, যেই শিক্ষার্থী ভালো স্পোর্টস করতে পারে, ভালো স্পোর্টস এর কাজের যুক্ত, কালচারাল সেক্রেটারি হিসেবে কাকে নির্বাচিত করবে, যার কালচারাল দক্ষতা রয়েছে। এখন ছাত্র সংগঠনগুলো অনেককে সম্পাদক পদে নির্বাচিত করে, সে জানেও না তার কাজ কি। যেমন আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত করে, তিনি আন্তর্জাতিক সম্পাদক হিসেবে তার কাজকে আমি জানি না অনেকগুলো ছাত্র সংগঠন তারা জানেও কিনা। সেই ক্ষেত্রে এই যে স্পেসিফিক এরিয়াতে যাদের একটা দক্ষতা আছে, ডাকসুর মাধ্যমে তাদের একটা মূল্যায়ন শুরু হয়েছিল। কিন্তু এই ডাকসুর ঢেউটা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ, কলেজের ছাত্র সংসদে পড়তো, একটা পরিচ্ছন্ন ছাত্র রাজনীতি আমরা দেখতে পেতাম। এবং আগামী আমি বলতে পারি যে ডাকসু নির্বাচন যদি কিংবা সমস্ত ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি টানা 10 বছর থাকে, জাতীয় রাজনীতিতে এর একটা প্রভাব পড়বে। এক ঝাঁক মেধাবী তরুণ দক্ষ দেশপ্রেমিক উদ্যমী ছাত্র নেতা আমরা পাবো। কিন্তু
ছাত্র সংসদটি বন্ধ হয়ে গেল। এটা ছিল আপনার প্রথম প্রশ্ন। আপনি দ্বিতীয় একটি প্রশ্ন করেছিলেন। জি 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 আমার মনে পড়ছে, আপনি বলছেন আমাদের নতুন ধারার। আমি এই ডাকসুর অস্বীকার করা হয় না, এই ডাকসুর প্ল্যাটফর্ম ভিপি নির্বাচিত হওয়ার ফলে আমি কাজ করার সুযোগ পেয়েছি, সাধারণ ছাত্র তথা বিভিন্ন মানুষের মাঝে আমি একটা গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছি আমার কাজের মাধ্যমে। সেই জায়গা থেকে আমরা এখন চেষ্টা করছি যে বাংলাদেশে যে আপনার দমন পীড়ন, ক্ষমতা কেন্দ্রিক সংঘাত সহিংসতা রাজনীতি চলে, এই রাজনীতির বিপরীতে একটা সম্প্রীতির রাজনীতি বিনির্মাণ করা। এবং বাংলাদেশের এই যে বলছি যে তরুণদের মেধার মূল্যায়ন হচ্ছে না, রাজনীতি এখন অর্থ, পেশি শক্তি, কালো টাকা, আমলাতন্ত্রের কাছে জিম্মি হয়েছে। সেই জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে একটা তরুণদের নিয়ে একটা নতুন ধারা রাজনীতি বিনির্মাণ করার জন্য। এই যে বললাম যে আমাদের নতুন ধারাটা এরকমই ধরেন, আমরা বলছি আমাদের রাজনৈতিক দল হবে তারুণ্য নির্ভর, অর্থাৎ তরুণরাই নেতৃত্বে থাকবে। আমাদের রাজনৈতিক দল কোনো ব্যক্তি কেন্দ্রিক কিংবা পরিবারতান্ত্রিক হবে না। একটা প্ল্যাটফর্ম আমরা ক্রিয়েট করতে চাই যেখানে মাজারুল কবির স্বয়ং, সেও যদি ছাত্রলীগ থেকে আসে তার জন্য কাজ করার সুযোগ থাকবে, কিংবা গোলাম মোস্তফা যদি ছাত্র ফেডারেশন আছে তার জন্য কাজ করার সুযোগ থাকবে, কিংবা কানেতাই আলম যদি ছাত্রদল থেকে আসে তার জন্য সুযোগ থাকবে। আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতেছি। এখন হয়তো আলোচিত মুখ বিভিন্ন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে আমি একটু পরিচিতি পেয়েছি, সেই কারণে সবাই বলছে যে বিপি নূরের প্ল্যাটফর্ম কিংবা বিপি নূরদের প্ল্যাটফর্ম। কিন্তু আমরা একেবারে একটা প্ল্যাটফর্ম করতে চাই, কোনো ব্যক্তি কেন্দ্রিক পরিবারতান্ত্রিক রাজনৈতিক দল নয়, সার্বজনীন একটা প্ল্যাটফর্ম। এটা আমাদের একটা নতুনত্ব। এবং আমাদের রাজনৈতিক দল যেটা বলছি যে আমরা দেখেন আমরা একটা অফিস নিয়েছি, আপনারা জেনে ছাত্র নেতারা তারা একটু তাদের জানা দরকার। আপনার ধরেন 4.5 লাখ টাকার মতো অ্যাডভান্স দিয়ে অফিসের ভাড়া প্রায় আপনার 60,000 টাকার মতো, 1 টাকাও আমাদের দিতে হবে না। পাবলিকের টাকা, আমরা পাবলিক ফান্ড রেজ করেছি, সেই টাকা দিয়ে অফিস দিচ্ছি, সেই টাকা দিয়ে ভাড়া দিচ্ছি। এবং আমরা বলছি যে আমরা জনগণের জন্য রাজনীতি করছি। আমাদের রাজনীতির অংশগ্রহণ কিংবা পৃষ্ঠপোষক হবে জনগণ। যেমন বাইরের দেশগুলোতে আপনি দেখেন ট্রাম্প কিংবা আপনার বাইডেন যে কিছুদিন আগে নির্বাচন করেছে, তাদের নির্বাচনী তহবিল থেকে, যেখানে একেবারে একজন ড্রাইভার থেকে শুরু করে একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত আপনার শেয়ার করতে পারে। কাজে আমাদের দেশে এই রাজনীতি কেন চলছে না? এখানে রাজনীতি চলে আপনার এমপি হতে গেলে 100 কোটি টাকার তার সম্পদ থাকা লাগে, কিংবা লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা তার খরচ করা লাগে। এইভাবে এই কালো টাকার বেশি শক্তির প্রভাব আমাদের রাজনীতি থেকে কমাতে হবে। সেজন্য আমরা গণমানুষকে সম্পৃক্ত করে রাজনীতি করছি। আমরা বলছি আপনি প্রফেশনালি রাজনীতি নাও করতে পারেন, কিন্তু রাজনৈতিক সচেতনতা আপনার থাকবে। যারা রাজনীতি করে তাদের সাপোর্টে আপনি এগিয়ে আসেন। আমি মাঠে কাজ করতে পারছি, শ্রম দিচ্ছি, আপনি একজন চাকরিজীবী, আপনি হয়তো মাঠে শ্রম দিতে পারছেন না, আপনি এই সংগঠনটাকে রান করার জন্য অন্যভাবে প্যাট্রোনাইজ করেন, সেটাও তো একটা রাজনৈতিক অ্যাক্টিভিজম। এটাই হচ্ছে আমাদের এই ধরনের আরো বেশ কিছু কর্মকৌশল আমরা সময় হলেই জাতির সামনে উপস্থাপন করব। বিশেষ করে আমাদের রাজনৈতিক কর্মকৌশলের মধ্যে আছে যে আমরা মনে করি যে বাংলাদেশে অনেকগুলো সেই ব্রিটিশ উপনিবেশিক দমন পীড়ন আইন দিয়ে এদেশে রাষ্ট্র ব্যবস্থা চলছে, সেগুলো সংস্কার করতে হবে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করতে হবে। বর্তমানে রাষ্ট্রপতিকে জাস্ট একটা উচ্চ পদে বসিয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আসলে কার্যকর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকে না। প্রধানমন্ত্রীর কনসার্ট ছাড়া ওইভাবে তার কাজ করার সুযোগ থাকে না। সংবিধানের 70 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে সংসদ সদস্যদের গলায় একটা রশি পরিয়ে দিয়েছে যে যেই দলের আপনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাদের দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি মতামত দিতে পারবেন না। এই যে সংসদ সদস্যদেরকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়া, এই ধরনের ব্যালেন্স অফ পাওয়ার, সংবিধানের রিফর্ম, আমরা এগুলো নিয়ে চিন্তা করছি। এবং কেউ যেমন সংবিধান আছে যেটা রাষ্ট্রপতি দুবারের বেশি হতে পারে না, ঠিক প্রধানমন্ত্রীর বেলা এটা হবে যে আমরা যদি কখনো রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা আসে, আমরা এটা আগেই তো জাতির কাছে এজেন্ডা দিয়ে আসবো যে ক্ষমতায় প্রধানমন্ত্রী কেউ দুবারের বেশি হতে পারবে না। এবং এই বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিকে উত্তরণে যেহেতু বর্তমান রাজনৈতিক দলগুলো বলছে যে আপনার তারা একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায়, সরকারে যারা আছে তারা বলছে যে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই, বিরোধী দলগুলো স্পষ্টভাবে কোনো রূপরেখা হাজির করতে পারছে না। কাজে সেই ক্ষেত্রে হয়তো নির্বাচনকালীন সরকারের রূপরেখা সংবিধানের মধ্যে থেকে কিংবা রাজনৈতিক দলের ঐক্যমতে কিভাবে করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। এটি একটা যথাযথ রূপরেখা জাতির সামনে যথাসময়ে আমরা উপস্থাপন করবো। এটাই আমাদের নতুন ধারা।